সবাইকে নমস্কার জানিয়ে আমার আজকের ভিডিও আমি শুরু করছি। সবাইকে ট্র্যাভেল উইথ সুপর্ণা চ্যানেলে অনেকভাবে স্বাগত। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং যারা পুরনো তাদেরকে অবশ্যই বলবো এই ভিডিওকে লাইক এবং শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে পাঠিও। আমার আগের ভিডিওতে আমি শ্রীনগরে আসার গল্প সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। যারা এখনও সেই ভিডিও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই সেই ভিডিও নিয়ে এসো। আজকে আমি গল্প বলবো, আগের দিনই বলেছিলাম, কাশ্মীরের অফবিট হিডেন জেম দুধপাত্রি সম্পর্কে। দুধপাত্রি কাশ্মীর থেকে মোটামুটি 65 কিলোমিটার দূরে অবস্থিত এবং পৌঁছাতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। আসার রাস্তায় অর্ধেকের বেশি রাস্তায় তোমার পড়বে শহরের ওপরে গ্রামে, তারপর আসবে দুধপাত্রি। 11ই অক্টোবর 2024 আমরা সকাল সকাল প্রায় 9টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম এই দুধপাত্রির উদ্দেশ্যে। দুধপাত্রির যাওয়ার প্রথম কারণ ছিল, আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম যাতে আমার দুধপাত্রির যে সিনারিক বিউটি, চারপাশের বিউটি, সেটা আমাকে খুব ভালো লেগেছিল। সেই জন্যই আমি দুধপাত্রিকে বেছে নিয়েছিলাম অফবিট কাশ্মীরের মধ্যে। যাওয়ার পথে পড়েছিল প্রচুর অ্যাপেল গার্ডেন। পেহেলগামের থেকেও বেশি অ্যাপেল গার্ডেন আমি দুধপাত্রিতে দেখেছিলাম। খুব ভাল লাগছিল যাওয়ার সময় এবং দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। যদিও এর যে সিনারিক বিউটি সেটা শুরু হয়েছিল একদম শেষের দিকে গিয়ে। প্রথম দিকে যেতে হয়েছিল পুরোপুরি শহরে এবং তারপর ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। মোটামুটি 1.5 ঘন্টা চলার পর আমরা কিন্তু চলে আসি প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে। দুধপাত্রিতে যাওয়ার পথে পড়েছিল প্রচুর আখরোট গাছ এবং আপেল গাছ। আচ্ছা, এবার তোমাদের আমি বলে দিই যে দুধপাত্রিকে তোমরা যদি আইসের টাইমে আসো, মানে ডিসেম্বর থেকে মার্চ মাস, সেই সময় কিন্তু দুধপাত্রি বরফে ঢাকা থাকে এবং এই সময় বিভিন্ন ধরনের যে বরফের যে আইসের যে গেমগুলো সেগুলো কিন্তু এই দুধপাত্রিতে খুব ভালোভাবে এনজয় করা যায়। কিন্তু আমরা যেহেতু যে সময় গেছিলাম সেই সময় আইস থাকে না, সেই জন্য আমরা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই দুধপাত্রিতে পৌঁছে গেছিলাম। কিছু দূর যাওয়ার পরেই আমাদের দৃশ্যমান হচ্ছিল আস্তে আস্তে দুধপাত্রির যে বড় পাহাড় তার ছবিটা, এবং চারপাশের প্রাকৃতিক পরিবেশ ছিল নিস্তব্ধ এবং খুব আকর্ষণীয়। যদিও দুধপাত্রি এখনও অফবিট, তবুও ভালোই মোটামুটি পর্যটক ছিল। সেটা সোনমার্গ বা গুলমার্গের মতো নয়, কিন্তু ভালোই পর্যটক ছিল দুধপাত্রিতে। দুধপাত্রি মেনলি রয়েছে সেখানে একটা রিভার, যে রিভারের রঙটা, মানে জলের কালারটা এতটাই সাদা যে সেটাকে দুধের মতো মনে হয়। সেই জন্য এই জায়গার নাম হয়েছে দুধপাত্রি। এই দুধপাত্রির কাছাকাছি আরেকটা অফবিট প্লেস আছে কাশ্মীরে, সেটা হচ্ছে ইউসেনমার্গ। যারা ইউসেনমার্গ যেতে চাও তারাও কিন্তু এখান থেকে যেতে পারো এবং যাওয়ার রাস্তা খুবই ভালো, কোনো অসুবিধা হয়নি। এমনকি শুধু দুধপাত্রি বলে নয়, কাশ্মীরের সমস্ত রাস্তাই আমার কাছে খুব ভালো এবং কোথাও আমার কখনো উঁচু নিচু বলে মনেও হয়নি এবং রাস্তা খুব সুন্দর, পিচঢালা যথেষ্ট ভালো। এবং দেখো চারপাশে এই যে বাগানগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আখরোটের বাগান, চিনার গাছ ও উইলও কিছু ছিল, প্রচুর আখরোটের গাছ। এবং আমরা যখন যাচ্ছিলাম তখনও কিছু কিছু গাড়ি দুধপাত্রি থেকে ব্যাকও করছিল এবং মোটামুটি সবাই সেই সময় দুধপাত্রির দিকে যাচ্ছিল এবং রাস্তায় মাঝে মাঝেই ভেড়ার পাল চোখে পড়ছিল এবং ঘোড়া তো থাকেই এই কাশ্মীরের বিভিন্ন জায়গায়। দুধপাত্রির সিনারিক বিউটি খুব ভালো থাকলেও দুধপাত্রিতে একটা জিনিসের একটু অসুবিধা আছে, সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, যাতে দুধপাত্রিতে তোমরা যখন যাবে অবশ্যই সেই বিষয়ে সতর্ক থাকবে। এই দুধপাত্রি যাওয়ার রাস্তার পথে পথে প্রচুর তোমার খাবারের স্টল রয়েছে, যেখানে মাকাই কি রুটি এবং সরষে কা শাক এটা পাওয়া যায়। আমরা ঠিক করেছিলাম আমরা ফেরার পথে অবশ্যই সেটা খেয়ে আসবো, কারণ আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়েছিলাম, যার জন্য তখনই খেতে পারবো না। ফেরার পথে অবশ্যই দুধপাত্রি ঘুরে আমরা খেয়ে আসবো। এই যে দূরে যে ভ্যালিটা দেখা যাচ্ছে বা পাহাড় দেখা যাচ্ছে, এর মাঝের যে ভ্যালিটা সেটাই হচ্ছে দুধপাত্রি। আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি দুধপাত্রি ভ্যালির দিকে। আমরা প্রথমে ভ্যালি ক্রস করব, তারপর
পৌঁছে যাব দুধপাত্রি রিভারের কাছে। তাহলে তোমরা আমার সঙ্গে দেখতে থাকো দুধপাত্রি। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে দুধপাত্রি যাওয়ার পথে আমরা যে ট্রিগুলো দেখতে পাচ্ছি সেগুলোর বেশিরভাগ শেপই ক্রিসমাস ট্রিয়ের মতো, অর্থাৎ আইস পড়ে বছরের অর্ধেক সময় এগুলোর শেপ এরকমভাবে হয়ে গেছে। আমরা প্রায় পৌঁছে গেছি দুধপাত্রি ভ্যালিতে। এই যে পাশের যে ভ্যালিটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে দুধপাত্রির প্রথম ভ্যালি। এই ভ্যালি থেকে আমরা দুটো ভ্যালি ক্রস করার পর দুধপাত্রির মেন ভ্যালিতে পৌঁছে যাব। এবং যাওয়ার পথেই আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর একটা সুন্দর একটা জঙ্গল, সেই জঙ্গল বা ফরেস্টের মধ্যে দিয়েই আমরা যাচ্ছিলাম, কিন্তু গাড়ির সংখ্যা অনেক কম আছে এই অঞ্চলে, সেটা আমরা কিন্তু লক্ষ্য করছিলাম। তাই তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা অবশ্যই ঘুরে যাবে কিন্তু দুধপাত্রি থেকে। কাশ্মীরের যে ফরেস্টগুলো বা ভ্যালির চারপাশের যে গাছ সেগুলো দার্জিলিং বা গ্যাংটকের থেকে একটু আলাদা। দার্জিলিং বা গ্যাংটকের যে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যখন যাই কিছু কিছু অংশ থাকে যেগুলো অন্ধকার, যেখানে সূর্যের আলো ঢোকে না, কিন্তু কাশ্মীর কিন্তু পুরো ঝলমলে। এখানে যে গাছগুলো সেগুলোর গ্যাপও বেশি এবং প্রত্যেকটা ভ্যালি আলো ঝলমল করতো দিনের বেলায়, খুব সুন্দর লাগে ভ্যালিতে। যখন এখানে আইস থাকবে, বরফের ওপর থেকে আলো ছিটকাবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। এখান থেকে দুধপাত্রির ভ্যালি শুরু হয়ে যাচ্ছে এবং এই ভ্যালিগুলোতে কিছু কিছু গাড়ি দাঁড়িয়ে তারা ফটোশ্যুট করে নিচ্ছে এবং ভ্যালিগুলো খুব সুন্দর। এবং দেখতে পাচ্ছ ওই যে দূরের পাহাড়টা, ওই পাহাড়ের কিন্তু অন্য সময় বরফে পুরো ঢাকা থাকে এবং দেখেই বোঝা যাচ্ছে যে পাহাড়টা কতটা সুন্দর। এবং আমরা এই ভ্যালির পাশ থেকে যাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল এর প্রাকৃতিক পরিবেশ। তোমরাও সেটা এনজয় করতে থাকো। দুধপাত্রি ভ্যালিতে ঢোকার আগে কিন্তু 100 টাকার একটা এন্ট্রি ফি দিতে হয়। এটা এইখানকার মিউনিসিপ্যালিটির ট্যাক্স, আমাদের ড্রাইভার সাহেব তাই বলেছিলেন। এবং এই ভ্যালির চারপাশটা এতটাই নিস্তব্ধ, তুমি তোমার গাড়ির আওয়াজ ছাড়া কোনোটাই কিন্তু শুনতে পাবে না। আর আরেকটা কথা, এই ভ্যালিগুলোতে ফটোশ্যুট বা রিলস যথেষ্ট সুন্দর হয়, তাই দুধপাত্রি আসলে কিন্তু সেটা কখনোই মিস করো না। এবং এই ভ্যালি ঘুরে ফেরত যেতে তোমার মোটামুটি 5 ঘন্টার মতো সময় লাগবে। তাই অবশ্যই একদিনের ট্যুরে দুধপাত্রিকে তোমরা ইনপুট করতেই পারো। মাঝের 2 ঘন্টা দুধপাত্রিকে এনজয় করলে মোটামুটি 9টা-10টার মধ্যে বেরোলে বিকেলে 3টে সাড়ে 3টের মধ্যে কিন্তু আবার শ্রীনগর ফেরত চলে যাওয়া যায়। তাই অবশ্যই এসো দুধপাত্রি। দুধপাত্রি, আমরা আজকে এসে পৌঁছেছি দুধপাত্রি
দুধপাত্রিতে কীরকম রাইড সব ডিটেলস তোমাদের কাছে অবশ্যই বলবো। আমরা দুধপাত্রি ভ্যালিতে পৌঁছে যাই, যেটা মেন পয়েন্ট, এবং গাড়িগুলোকে এইখানেই থামতে হবে। যে গাড়িতে তুমি আসবে এর বাইরে কিন্তু তোমাকে গাড়ি যেতে দেবে না। দুধপাত্রির ভেতরে দুটো রিসর্ট আছে, তুমি যদি সেই রিসর্টে থাকো তবেই কিন্তু গাড়ি একদম শেষ অবধি যাবে, নাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ যারা পর্যটক আসে তাদের গাড়ি এখানেই থাকে। এখান থেকে হয় তোমাকে এটিপি রাইড অথবা ঘোড়া অথবা হেঁটে হেঁটে অনেকটাই রাস্তা তুমি কিন্তু যেতে পারো হচ্ছে দুধপাত্রি নদীর কাছে। এটিপি রাইডে পার হেড 2500 টাকা করে নেয়, ঘোড়ায় নেয় 1200 টাকা, এবং এতে কিন্তু দরদাম চলতে থাকে। আমাদেরকে 2500 টাকা বললেও আমরা সেটা 1250 টাকা এটিপি রাইড নিই, এবং রাস্তা যথেষ্ট খারাপ। এটিপি রাইড বরফের সময় ছাড়া অন্য সময় না করাই ভালো, ঘোড়ায় বরং অনেকটাই ভালো। এই যে আমরা এটিপি রাইড করে পৌঁছে গেছি দুধপাত্রি রিভারের কাছে। জলটা দেখে তোমরা বুঝতেই পারছো পুরো সাদার মধ্যে জল বেরোচ্ছে, সাদা রঙের, সেই জন্য এই রিভারের নাম হচ্ছে দুধপাত্রি। এইখানের এই যে জায়গাটা খুব সুন্দর, এবং অনেকক্ষণ ধরে মনে হবে যেন এখানে বসে থাকে। এবং আমরা এখানে ফটোশ্যুট করে কিছুটা এনজয় করে ম্যাগি খেয়ে আবার চলে গেছিলাম এটিপি রাইড করে মেন জায়গায়, এবং সেখান থেকে গাড়ি করে ফেরার পথে এই যে স্টলগুলো, এখান থেকে আমরা মাকাই কি রুটি এবং সরসো কা শাক খেয়ে চলে গেছিলাম শ্রীনগর। শুধু একটা কথাই বলবো, দুধপাত্রি অবশ্যই ভালো জায়গা, তোমরা অবশ্যই আসবে, কিন্তু এখানের যে স্ক্যামগুলো রয়েছে ঘোড়া বা এটিপি রাইড, সেগুলোকে খুব সতর্কভাবে ডিল করবে এবং প্রচুর দরদাম করবে। এরা কিন্তু প্রচুরভাবে দাম বাড়িয়ে রাখে, সেটা কিন্তু তোমরা করে তবেই এই সমস্ত রাইডগুলো এনজয় করবে। আমি দুধপাত্রির গল্প এখানেই শেষ করলাম। আমি ফিরে আসবো আমার পরদিনে সোনমার্গ যাওয়ার গল্প নিয়ে। সোনমার্গ থেকে আমরা যাব কার্গিল। সেই যাত্রাপথ যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে। আশা করব তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এবং তোমরা ফিরে আসবে এই সোনমার্গের ভিডিওতে আবার দেখতে। তাহলে আজকের মতো টাটা, আমি ফিরে আসবো আমার পরের ভিডিও সোনমার্গের গল্প নিয়ে। তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে ফিরে আসবে আবার চ্যানেল সোনমার্গের গল্প নিয়ে।